বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের অনলাইন ক্লাসটি হবে অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য তাদের আধুনিক চিরায়ত দর্শন হিউম ও কান্ট নামক বিষয়টি থেকে। আর আজকের আলোচনার বিষয়টি হবে ইন্দ্রিয়জ ও ধারণা সম্পর্কে ডেভিড হিউমের মত। ক্লাসটি উপস্থাপনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, প্রভাষক, দর্শন বিভাগ, উত্তর বাংলা বিশ্ববিদ্যালয় কলেজ, কাকিনা, লালমনিরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন মূল আলোচনার দিকে চলে যাব। তবে তার আগে আমরা হিউমের পরিচয় সম্পর্কে একটু জেনে নেই। ডেভিড হিউম একজন প্রভাবশালী ব্রিটিশ দার্শনিক। তিনি 1711 খ্রিস্টাব্দের এপ্রিল মাসে স্কটল্যান্ডের এডিনবরা নগরে জন্মগ্রহণ করেন। তিনি গ্রিক ভাষা, প্রাকৃতিক দর্শন, যুক্তিবিদ্যা ও অধিবিদ্যায় বিশেষ পাণ্ডিত্য অর্জন করেছিলেন। জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ পাণ্ডিত্য প্রতিষ্ঠা করে এই মহামনীষী 1776 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। এবারে আমরা হিউমের দার্শনিক চিন্তা সম্পর্কে আলোচনা করব। ডেভিড হিউম একজন চরমপন্থী অভিজ্ঞতাবাদী দার্শনিক। তিনি তার বিখ্যাত গ্রন্থ এ ট্রেটিস অফ হিউম্যান নেচার এ জ্ঞানতাত্ত্বিক দার্শনিক চিন্তা চেতনা অর্থাৎ তার অভিজ্ঞতাবাদ সম্পর্কিত আলোচনা করেছেন। তিনি ইন্দ্রিয় প্রত্যক্ষণ বা অভিজ্ঞতাই জ্ঞানলাভের একমাত্র উৎস, এই বিষয়টিকেই তার জ্ঞানতাত্ত্বিক আলোচনায় প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। অর্থাৎ যথার্থ জ্ঞান উৎপত্তির রহস্য উদ্ঘাটন করতে গিয়ে বুদ্ধিবাদী চিন্তাধারা বর্জন করে জন লক ও বিশপ বার্কলের সাথে একাত্মতা ঘোষণা করে ডেভিড হিউম ইন্দ্রিয় অভিজ্ঞতা তথা প্রত্যক্ষণ জ্ঞানের একমাত্র উৎস হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ইন্দ্রিয় প্রত্যক্ষণকে জ্ঞানলাভের উৎস হিসেবে স্বীকৃতি দানের পর ডেভিড হিউম এই ইন্দ্রিয় প্রত্যক্ষণকে পুঙ্খানুপুঙ্খানুভাবে বিশ্লেষণ করেছেন। আর প্রত্যক্ষকে বিশ্লেষণ করতে গিয়ে তিনি এই প্রত্যক্ষণকে দুইটি প্রধান ভাগে ভাগ করেছেন। একটি হলো ইন্দ্রিয়জ অর্থাৎ ইমপ্রেশন, আর অপরটি হচ্ছে ধারণা বা আইডিয়াস। এখন এই ইন্দ্রিয়জ ও ধারণা সম্পর্কে ডেভিড হিউম কি বলেছেন, অর্থাৎ ইন্দ্রিয়জ কি আর ধারণা কি, সেটা আমরা আলোচনা করব। ডেভিড হিউম জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয় অভিজ্ঞতা বা ইন্দ্রিয়জ ও ধারণা এই দুইটি পর্বে বিভক্ত করার পর ইন্দ্রিয়জ ও ধারণার স্বরূপ নির্ণয় করেছেন। হিউম বলেন, ইন্দ্রিয়জ হলো আমাদের প্রত্যক্ষণ ক্রিয়ার প্রথম পর্ব। এক্ষেত্রে তিনি বলেন, কোনো বস্তু যখন আমাদের কোনো ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন তা আমাদের মনে এক প্রকার উদ্দীপনার সৃষ্টি করে, অর্থাৎ আমরা তখন তার একটা সংবেদন অনুভব করি, আর এই সংবেদনই হচ্ছে ইন্দ্রিয়জ। অর্থাৎ ইন্দ্রিয়জ বলতে হিউম মানুষের মনের সেই সংবেদনকে বুঝিয়েছেন যা বাইরের কোনো বস্তু থেকে সরাসরি মনকে উদ্দীপ্ত করে। এই ইন্দ্রিয়জকে তিনি সাক্ষাৎ প্রত্যক্ষণও বলেছেন। হিউম প্রত্যক্ষণের প্রথম পর্ব হিসেবে ইন্দ্রিয়জের বর্ণনাদানের পর প্রত্যক্ষণের দ্বিতীয় পর্ব হিসেবে ধারণার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, প্রত্যক্ষণের ক্ষেত্রে ধারণা হলো ইন্দ্রিয়জের অনুগামী,
তার মতে ইন্দ্রিয়জের চূড়ান্ত রূপটি হচ্ছে ধারণা, অর্থাৎ সংবেদন যখন স্মৃতিতে পরিণত হয় তখন তাকে ধারণা বলা হয়। মোট কথায় হিউম বোঝাতে চেয়েছেন যে প্রত্যেক মুহূর্তে আমাদের যে ইন্দ্রিয় প্রত্যক্ষণ হবে, সে প্রত্যক্ষণ হতে হবে দুইটি পর্বে। প্রথমটি হচ্ছে ইন্দ্রিয়জ বা সাক্ষাৎ প্রত্যক্ষণ, যেমন আমরা সরাসরি যখন একটি বস্তুকে দেখি। আর পরের পর্বটি হচ্ছে ধারণা, অর্থাৎ কোনো বস্তু সম্পর্কে ইন্দ্রিয়জ হবার পর সে বস্তুটির সম্পর্কে যে মানসিক অবস্থার সৃষ্টি হয় সেটাই হচ্ছে ধারণা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে আরও স্পষ্ট করে বোঝা যেতে পারে। যেমন আমরা যখন একটি টেবিলকে সরাসরি দেখি তখন সেটি হচ্ছে ইন্দ্রিয়জ বা সাক্ষাৎ প্রত্যক্ষণ। আর সেই টেবিলটিকে দেখার পর সেটিকে সরিয়ে ফেলা হলেও সেটি সম্পর্কে আমাদের যে প্রত্যক্ষণটি হচ্ছে, অর্থাৎ ওই টেবিলটির সম্পর্কে যে একটি অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে স্থায়ীভাবে থেকে যাচ্ছে, সেটিই হচ্ছে ধারণা। মোট কথায় হিউম বোঝাতে চেয়েছেন যে কোনো বিষয় প্রত্যক্ষণ হতে হলে সবার আগে তার ইন্দ্রিয়জ হবে, তারপর ইন্দ্রিয়জ থেকে হবে ধারণা। অর্থাৎ ধারণা হচ্ছে সবসময় ইন্দ্রিয়জের অনুগামী, ইন্দ্রিয় ছাড়া ধারণা অর্থহীন বা অবান্তর। এখন হিউম যে ইন্দ্রিয়জের কথা বলেছেন, সেই ইন্দ্রিয়জকে আবার তিনি কয়েকটি ভাগে ভাগ করেছেন। যেমন ডেভিড হিউম জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয়জ ও ধারণা ব্যাখ্যা করতে গিয়ে প্রথমেই ইন্দ্রিয়জকে দুই ভাগে ভাগ করেছেন, যথা সংবেদন ইন্দ্রিয়জ আর অন্তর্দর্শনের ইন্দ্রিয়জ। ক্ষুধা, তৃষ্ণা, সুখ, দুঃখ, তাপ, বর্ণ ইত্যাদির সংবেদনকে তিনি সংবেদন ইন্দ্রিয়জ বলেছেন। আর কামনা, বাসনা, আবেগ, অনুভূতি ইত্যাদির সমন্বয়ে গঠিত সংবেদনকে তিনি অন্তর্দর্শনের ইন্দ্রিয়জ বলেছেন। এদিকে আবার গঠনগত দিক থেকে হিউম ইন্দ্রিয়জকে পুনরায় দুটি ভাগে ভাগ করেছেন, যথা মৌলিক ইন্দ্রিয়জ আর যৌগিক বা জটিল ইন্দ্রিয়জ। একটিমাত্র বস্তু বা বিষয় থেকে যে সংবেদন আসে তাকে তিনি মৌলিক ইন্দ্রিয়জ বলেছেন। যেমন শুধুমাত্র লাল বা শুধুমাত্র নীল বর্ণের কোনো যে সংবেদন, সেটা হচ্ছে মৌলিক ইন্দ্রিয়জ। আর একই সাথে একাধিক বস্তু বা বিষয় থেকে যে সংবেদন পাওয়া যায় তাকে জটিল ইন্দ্রিয়জ বলেছেন। যেমন কোনো উচ্চ ভবন থেকে উচ্চ ভবনে উঠে শহরের দৃশ্যকে দেখা, সেখানে একই সাথে অনেকগুলো ঘরবাড়ি, তার রাস্তায় অনেকগুলো যানবাহন ইত্যাদি একটা জটিল অবস্থা লক্ষ্য করা যায়। এবারে ধারণার প্রকারভেদ। ডেভিড হিউম ইন্দ্রিয়জের মতো ধারণাকেও দুটি ভাগে ভাগ করেছেন, যথা মৌলিক ধারণা ও যৌগিক ধারণা। মৌলিক ইন্দ্রিয়জ থেকে যে ধারণা আসে তাকে তিনি মৌলিক ধারণা বলেছেন। আর যৌগিক ইন্দ্রিয়জ থেকে যে ধারণা আসে তাকে তিনি যৌগিক ধারণা বলেছেন। জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয়জ ও ধারণার ভূমিকা। জ্ঞানের ক্ষেত্রে ইন্দ্রিয়জ ও ধারণার ভূমিকা ব্যাখ্যা করতে গিয়ে ডেভিড হিউম বলেন যে জ্ঞেয় বস্তু যখন আমাদের ইন্দ্রিয়ের সংস্পর্শে আসে তখন ইন্দ্রিয়জের সৃষ্টি হয়। আর ইন্দ্রিয়জগুলো যখন স্মৃতিতে পরিণত হয় কিংবা কল্পনার পর্যায়ে চলে যায় তখন জ্ঞেয় বস্তু সম্পর্কে ধারণার সৃষ্টি হয়। মোট কথায় হিউম বোঝাতে চেয়েছেন যে ইন্দ্রিয়জ ব্যতীত ধারণার উদ্ভব হতে পারে না, অর্থাৎ ইন্দ্রিয় সংবেদন তথা ইন্দ্রিয় অভিজ্ঞতাই যথার্থ জ্ঞানের প্রাথমিক উৎস বা ভিত্তি, আর ধারণা হচ্ছে জ্ঞানের চূড়ান্ত পরিণতি। মোট কথায় ইন্দ্রিয় ছাড়া ধারণা বা জ্ঞান হতে পারে না। ইন্দ্রিয়দের সাথে বাস্তবতার সম্পর্ক। ইন্দ্রিয়জকে জ্ঞানের ভিত্তি হিসেবে স্বীকৃতি দানের পর ডেভিড হিউম ইন্দ্রিয়জের সাথে বাস্তবতার
সম্পর্কটি ব্যাখ্যা করেছেন। এ প্রসঙ্গে তিনি বলেছেন যে ইন্দ্রিয়জের সাথে বাস্তবতার একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, কারণ বাস্তবতা না থাকলে সেখান থেকে ইন্দ্রিয় সৃষ্টি হতে পারে না। কাজেই কোনো মৌলিক বা যৌগিক ধারণার বাস্তবতা পরীক্ষার জন্য ইন্দ্রিয়জ এর উৎস পরীক্ষা করতেই হবে। ধারণার বাস্তবতা পরীক্ষা করতে গিয়ে যদি কোনো ইন্দ্রিয়জের সন্ধান পাওয়া না যায়, তবে সেই ধারণাটি ভিত্তিহীন বা অবান্তর বা অস্তিত্বহীন হিসেবে পরিগণিত হবে। আর তাই তিনি শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে যা ইন্দ্রিয়জ নয় তার অস্তিত্ব অবান্তর, অর্থাৎ যা প্রত্যক্ষের বিষয় নয় তার অস্তিত্ব নেই, সুতরাং তা সংশয়াত্মক। এভাবেই ডেভিড হিউম তার অভিজ্ঞতা ভিত্তিক জ্ঞানতত্ত্ব থেকে শেষ পর্যন্ত সংশয়বাদীতে পরিণত হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ডেভিড হিউমের ইন্দ্রিয়জ ও ধারণা সম্পর্কিত আলোচনা তথা তার অভিজ্ঞতাবাদ সম্পর্কিত আলোচনা যা পেলাম তা জ্ঞানতাত্ত্বিক ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেক তত্ত্বেরই, দর্শনের প্রত্যেক তত্ত্বেরই আলোচনা, সমালোচনা, পর্যালোচনা থাকে, এটাই স্বাভাবিক। সেদিক থেকে অভিজ্ঞতাবাদী ডেভিড হিউম তার ইন্দ্রিয়জ ও ধারণা সম্পর্কিত জ্ঞানতাত্ত্বিক আলোচনায় ইন্দ্রিয় সংবেদনকে জ্ঞানের ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়ে জ্ঞানতাত্ত্বিক আলোচনায় একটি নতুন মাত্রা যোগ করলেও পরবর্তীতে তা বিভিন্নভাবে সমালোচিত হয়েছে বা এই মতবাদের কিছু অসঙ্গতি লক্ষ্য করা গেছে। যেমন প্রথমত, যথার্থ জ্ঞান উৎপত্তির বিষয়ে ডেভিড হিউম ইন্দ্রিয় সংবেদনকে জ্ঞানের ভিত্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ফলশ্রুতিতে কী হয়েছে? জ্ঞান হয়ে উঠেছে একটি ব্যক্তি সাপেক্ষ ব্যাপার, আর এই ব্যক্তি সাপেক্ষ জ্ঞানের স্বীকৃতি সার্বিক জ্ঞানকে অস্বীকৃতি দানেরই নামান্তর। দ্বিতীয়ত, ইন্দ্রিয়জের বাইরের জগৎকে অস্বীকৃতি দিয়ে হিউম মূলত অতীন্দ্রিয় সত্তা তথা আত্মার অস্তিত্বকে অস্বীকার করেছেন। কিন্তু আত্মার অস্তিত্বকে অস্বীকার করলে ধারণাগুলোকে ব্যাখ্যা করা যায় না, আর ধারণাগুলোকে ব্যাখ্যা করতে না পারলে জ্ঞানের দ্বিতীয় স্তরে পৌঁছা সম্ভব হয় না, অর্থাৎ জ্ঞান ক্রিয়া সম্পন্ন হয় না। যাই হোক, এরকম আরও অনেক অসঙ্গতি বা সমালোচনা লক্ষ্য করা গেছে। তোমরা বই থেকে এই বিষয়গুলো আরও ক্লিয়ার করে নিবে। হিউমের তথা তার জ্ঞানতাত্ত্বিক ব্যাখ্যা করতে গিয়ে ইন্দ্রিয়জ ও ধারণার যে ব্যাখ্যা ডেভিড হিউম করেছেন বা যে অভিজ্ঞতাবাদ তিনি প্রতিষ্ঠা করেছেন, তার কিছু অসঙ্গতি পরিলক্ষিত হলেও দর্শনের ইতিহাসে এ মতবাদটি ব্যাপক খ্যাতি অর্জন করেছে। কারণ হিউম তার মতবাদে ইন্দ্রিয়জকে গুরুত্ব দিয়ে জ্ঞানতাত্ত্বিক ইতিহাসে যে এক নতুন মাত্রা যোগ করেছেন, তা পরবর্তীতে অনেক দার্শনিককে অনুপ্রাণিত করেছে এবং দর্শনকে সমৃদ্ধির পথে ধাবিত করেছে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত। আশা করি তোমরা আমার ক্লাসটি খুব মনোযোগ দিয়ে শুনেছ, একাধিকবার ততোধিকবার শুনবে, দেখবে এবং এটির উপরে একটি সুন্দর নোট তৈরি করবে, বইয়ের সাথে মিলিয়ে একটি সুন্দর নোট তৈরি করবে এবং সেটার উপরে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। শিক্ষার্থী বন্ধুরা, আগামী ক্লাসে আবারও কোনো বিষয় নিয়ে আলোচনা হবে, কথা হবে। আজকে এ পর্যন্ত। খোদা হাফেজ।